প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা তোমাদের মেডিকেল প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ নিয়ে আলোচনা করব এবং সেই ধাপটি হলো রিভিশন পর্যায়। তোমরা জানো যে আমরা কিন্তু কম বেশি সবাই কোনো না কোনো মেডিকেল কোচিং সেন্টারে আমরা কিন্তু কোচিং করে থাকি এবং তুমি জানো যে সবার জন্য কোচিং থেকে কিন্তু সেম সার্ভিসটা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তাহলে সবাই চান্স পায় না কেন? তোমরা অনেকে বলতে পারো যে যেহেতু আমাদের মেডিকেল কলেজের সিট সংখ্যা কম সেজন্য হয়তো বা সবাই চান্স পায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু আমি তুমি এই কথাটা বলছো, আমি কিন্তু তোমার এই কথাটা মেনে নিলাম যে যেহেতু আমাদের সিট সংখ্যা কম এই জন্য সবাই চান্স পায় না। কিন্তু আমার কথা হলো, যেহেতু আমার এসএসসি এবং এসএসসি রেজাল্ট সবার সাথে সমান এবং হচ্ছে কি আমি সেম কোচিং সেন্টারে কোচিং করতেছি, তাহলে আমি কেন তার সমান মার্কস পাচ্ছি না? এটার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর নিজস্ব কিছু জিনিস থাকে। সে কিভাবে পড়বে বা একটা জিনিস তাকে কিভাবে সে আয়ত্ত করবে, কিভাবে মনে রাখবে। তো এই জিনিসগুলো কিন্তু এক একজন এক একভাবে সেটা তার মধ্যে গড়ে তোলে। সো আজকে আমরা তোমাদের মেডিকেল প্রস্তুতির যে গুরুত্বপূর্ণ ধাপ রিভিশন পর্যায়, এই জিনিসটা তোমরা আসলে কিভাবে অতিক্রম করবা বা হচ্ছে কি তোমাদের সাবজেক্টগুলোকে কিভাবে তুমি সুন্দরভাবে খুবই ফ্রুটফুল ভাবে তুমি রিভিশন দিতে পারো, সেই বিষয়ে আলোকপাত আসলে আমরা আজকে করব। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভুটানির প্রথম 3টি অধ্যায় থেকে তুমি আসলে রিভিশন পর্যায়ে কোন কোন টপিকের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিবা সেই টপিকগুলো আমরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব এবং সেই টপিকগুলো তোমরা বারবার রিভিশন দিতে থাকবা। দেখো, আমরা আসলে প্রথমেই আলোচনা করতে যাচ্ছি ভুটানের প্রথম যে অধ্যায়টা, কোষ এবং কোষের গঠন। এখান থেকে তুমি জানো যে প্রতি বছর কিছু না কিছু কোয়েশ্চেন কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এসে থাকে। সো এই চ্যাপ্টারটা যত বড় তত কঠিন এবং হচ্ছে এখানকার ইনফরমেশনগুলো মনে রাখা তত আসলে আমাদের জন্য কষ্টসাধ্য। তো এইটা একটু ট্রিকির মাধ্যমে আমরা যদি আমাদের টপিকগুলোকে একটু কমিয়ে নিই, কেমন ব্যাপারটা? যেমন হচ্ছে কি আমরা বিগত সালের যে প্রশ্ন ব্যাংকটা আছে বা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে যে যে টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে সেই টপিকগুলো যদি আমরা একটু মার্ক করে বারবার রিভিশন দিই, তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য খুবই ইজি হয় এবং ভর্তি পরীক্ষার সময় আমরা কিন্তু প্রেশার ছাড়াই এই অধ্যায় থেকে আমরা কি করতে পারবো, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। ওকে, তো সেইভাবে কিন্তু আমরা এই অধ্যায়ের কতগুলো টপিক তোমাদের জন্য সাজিয়েছি। ফর এক্সাম্পল, আমি যদি প্রথম টপিকের কথা বলতে চাই যে কোষের নামকরণ এবং হচ্ছে উদাহরণ। তো আমাদের কোষকে আবিষ্কার করছে বা কোষ তত্ত্বের জনককে, এখানে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এবং উদাহরণ যে তুমি দেখতে পাবা যে আমাদের বইয়ের মধ্যে যে উট পাখির যে ডিম আছে সেই কোষের দৈর্ঘ্য এবং আরো এরকম কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বই থেকে একটু ভালো করে দেখে নেব। সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখানে আমরা একটা ট্রিক্স ফলো করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র এই অংশটা শিখি, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কিংবা হচ্ছে কি ঝিল্লিবিহীন অঙ্গাণু, তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের কোয়েশ্চেন থাকবে এরকম, নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, তার মানে একটা থাকবে আমাদের রাইট আনসার আর বাদ বাকি যে 3টা থাকবে সেটা হচ্ছে আমরা ঝিল্লিবিহীন। আমরা যদি যদি আমরা যদি আমরা ঝিল্লিবদ্ধ অথবা ঝিল্লিবিহীন যে কোনো একটা সাইড শিখি, তাহলে কিন্তু আমরা বাদ বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমরা খুব সহজে অনুমান করতে পারবো। ওকে, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে কোষস্থ নির্জীব বস্তু। আমরা জানি যে কোষস্থ যে নির্জীব বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে 3 ধরনের হয়ে থাকে, বজ্র, নিশ্চিত এবং সঞ্চিত। এগুলো আমরা একটু বারবার মনে রাখার চেষ্টা করব। ওকে, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। তোমরা জানো যে এই যে টপিকটা এখান থেকে কিন্তু প্রতিনিয়ত কোয়েশ্চেন আসে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্রিক্স ফলো করতে পারি, সেটা হচ্ছে কি আদিকোষের যে কথাগুলো সেটা যদি আমরা খুব ভালোভাবে মনে রাখি, তাহলে এটার অপোজিট যে কথাগুলো সেটাই কিন্তু আমাদের প্রকৃত কোষের জন্য প্রযোজ্য হবে। তার মানে আলাদা করে প্রকৃত কোষের কথা কিন্তু আমাদের শেখার দরকার নাই। দ্যাট মিনস আমরা শুধুমাত্র এখানে আদিকোষটা শিখলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে দেখো বলা আছে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। তুমি যে কোনো একটা শিখো, হয় উদ্ভিদ কোষ শিখো না হয় হচ্ছে প্রাণী কোষ শিখো, যে কোনো একটা শিখলে আমরা অপোজিট মানে হচ্ছে উদ্ভিদ কোষ শিখলে আমরা প্রাণী কোষের কথাগুলো জানতে পারতাছি, আবার প্রাণী কোষ শিখলে আমরা উদ্ভিদ কোষের কথাগুলো জানতে পারতাছি। সো এই টপিকগুলা আমরা একটু ভালোভাবে দেখব। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে কোষ প্রাচীরে গাঠনিক উপাদান। তোমরা জানো যে কোষ প্রাচীরে যে গাঠনিক উপাদানগুলো আছে, কোষ প্রাচীরের যে গঠনটা সেটা হচ্ছে কি 3টা ফেজের মাধ্যমে হয়, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। তাহলে এখান থেকে আমরা কি শিখবো? এখান থেকে মধ্যপর্দার যে উপাদানগুলা এটার নাম শিখবো এবং প্রাথমিক প্রাচীর যে উপাদানগুলা এটার নাম শিখবো, সেকেন্ডারি প্রাচীরের যে উপাদানগুলা এটার নাম শিখবো।
এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে আমাদের ক্রুশ প্রাচীরের গাঠনিকের যে মধ্যপর্দা আছে নিচের কোনটি মধ্যপর্দার উপাদান নয়, এইরকম টাইপের কোয়েশ্চেন আসে। তাহলে আমরা এই টপিকটা খুব ভালোভাবে শিখে নেব। নেক্সট যে টপিকটা ক্রুশ প্রাচীরের সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠনের মধ্যে আমরা মাইক্রোফাইবিল পাই, ম্যাক্রোফাইবিল পাই। এখানে দেখবে তো কতগুলা কথা আছে যে 250টি অণু, তারপর হচ্ছে 100 অণু, তারপর হচ্ছে সেলুলোজের একটা ব্যাপার থাকে। এই যে কথাগুলো এটা আমরা এখান থেকে ভালো করে শিখবো। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে কোষ ঝিল্লির বিশেষ নাম। তোমরা দেখবে যে বইয়ের মধ্যে কোষ ঝিল্লির কতগুলো অপর নাম দেওয়া আছে। তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে নিচের কোনটি কোষ ঝিল্লির অপর নাম। সো এটা আমরা একটু দেখে নেব। এবং নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গঠন এবং হচ্ছে কাজ। তোমরা জানো যে আমাদের অনেকগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে। ফর এক্সাম্পল মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, তারপর হচ্ছে প্লাস্টিড, তারপর হচ্ছে গিয়ে আমাদের রাইবোজোম। হ্যাঁ, যে এই যে অঙ্গাণুগুলা রয়েছে এই অঙ্গাণুগুলার আমরা কাজগুলো দেখব এবং হচ্ছে গাঠনিক যে উপাদানগুলো এটা একটু কষ্ট হইলেও একটু মনে রাখার চেষ্টা করব, বিকজ এখান থেকে আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রচুর প্রশ্ন আসে থাকে। সো এই টপিকটা আমরা একটু ভালো করে দেখব। এবং নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে বিভিন্ন কোষের নিউক্লিয়াসের সংখ্যা। আমরা জানি যে কিছু কিছু কোষ রয়েছে যেগুলোর মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত, আবার কিছু কিছু কোষ রয়েছে যেখানে হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে। এই উদাহরণগুলো আমাদের বই থেকে একটু জেনে নেব, খুবই ইম্পর্টেন্ট। এবং নেক্সট টপিকটা হচ্ছে আমাদের বিভিন্ন জীবে ক্রোমোসোমের সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক যে বিভিন্ন জীবের মধ্যে যে ক্রোমোসোম সংখ্যা রয়েছে সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। দেন আমরা আসছি হচ্ছে কি রেপ্লিকেশন কমপ্লেক্স। এটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে এটার সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে এবং সেই উপাদানগুলোর কাজগুলা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা কষ্ট হলে একটু মনে রাখার চেষ্টা করব। এবং নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের জিন প্রকাশের বিভিন্ন একক। তোমরা জানো যে রেকন আছে, সিস্ট্রন আছে, মিউটন আছে, রেপ্লিকন আছে। এখান থেকে সংজ্ঞা বলতে পারে যে রেপ্লিকন কাকে বলে, মিউটন কাকে বলে, সিন্ট্রন কাকে বলে, রেকন কাকে বলে। একটা সংজ্ঞা দিয়ে বলবে যে এটা কাকে বলে। ওকে, এটা একটু মনে রাখার চেষ্টা করব। এবং সবার লাস্টে এখানকার যে টপিকটা সেটা হচ্ছে কতিপয় সংজ্ঞা। ফর এক্সাম্পল যদি আমি বলতে চাই ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে কি ট্রান্সলেশন, ইন্ট্রন্স, এক্সট্রন্স, আরো কতগুলো হচ্ছে কি আমাদের বইয়ের মধ্যে দেখবা যে মোটা হরফে খুব ভাষা ভাষা কিছু সংজ্ঞা আছে। এবং হচ্ছে কি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা দেখে নেব। তাহলে আমরা আমাদের প্রথম যে চ্যাপ্টারটা কোষ এবং কোষের গঠন, এখান থেকে এই যে হাইলাইট করে দিলাম তোমাদেরকে এই টপিকগুলো যেন কোনোভাবেই মিসিং না হয়। আমরা বারবার এই টপিকগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমি এখন চলে যাব হচ্ছে কি আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আমাদের বোটানির সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ কোষ বিভাজন। ওকে, কোষ বিভাজন। তোমরা জানো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানে হচ্ছে কি আমরা কয়েকটি টপিক তোমাদের জন্য রেখেছি। দ্যাট ইজ নাম্বার 1 টপিক হচ্ছে তিনটি কোষ বিভাজনের স্থান। আমাদের যে তিনটি কোষ বিভাজন রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস, এরা আসলে কোথায় সংঘটিত হয়, এটা কিন্তু উদাহরণ প্রায় সময় আসে, এটা একটু জানবো। দেন হচ্ছে কি কোষ চক্রের বিভিন্ন ফেজ। তোমরা জানো কোষ চক্রের বিভিন্ন যে ফেজ রয়েছে, যেমন হচ্ছে এম ফেজ, S1, তারপর হচ্ছে এস, এগুলোর মধ্যে কি কি ধরনের পরিবর্তন হয়, হ্যাঁ, কোন ফেজে কি ধরনের পরিবর্তন হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি মাইটোসিসের বিভিন্ন ধাপের পরিবর্তন, এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। মাইটোসিসের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে, প্রত্যেকটা ধাপের মধ্যে নিউক্লিওলাসের কি ঘটে, বা হচ্ছে কি কোষের কি ঘটে, বা হচ্ছে কি বিষুবীয় অঞ্চলে কি ঘটতেছে, এই যে জিনিসগুলা এটা কিন্তু আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যদিও প্যাচ লাগলেও আমাদেরকে এই জিনিসগুলা বারবার যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের একটা আন্তস্থ হয়ে যাবে। ওকে, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল, এটা কি ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, আরো কিছু কথা এখানে আছে, এটা আমরা একটু ভালো করে দেখে নেব। দেন লাস্ট যে টপিকটা এখানকার কোষ বিভাজনের সেটা হচ্ছে কি মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর বিভিন্ন যে উপধাপ রয়েছে, প্যাকাটিন, লেপটোটিন, এই যে মানে আমাদের উপধাপগুলো রয়েছে, প্রত্যেকটা উপধাপের মধ্যে কি কি কাহিনী ঘটে, যেমন সিনাপসিস ঘটে, তারপর হচ্ছে তুমি বলতে পারো ক্রসিং ওভার ঘটে, হ্যাঁ, তারপরে ড্যান্সিং হয়, হ্যাঁ, প্রান্তীয়করণ ঘটে। এই যে কথাগুলা এটা কিন্তু আমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবো। এবং আমি মনে করি যে এই যে কয়টা এখানে টপিক দেখা আছে, 5টা টপিক দেখা আছে, 5টা টপিকের মধ্যে লাস্টের যে টপিকটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। ওকে, আমি বলছি না যে এই টপিকগুলো থেকেই 100% কোয়েশ্চেন কমন পড়বে, বাট এই কথাগুলো আমি কিভাবে বলতে পারছি, এই কথাগুলো বলতে পারছি যেহেতু আমি হচ্ছে দি মেডিসিন পোস্ট ব্যাংক নিয়ে কাজ করতেছি। এবং তোমরা জানো যে দি মেডিসিন পোস্ট ব্যাংকের মধ্যে শুরু থেকে 1988 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যতগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে, সবগুলো কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে। সো এত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার পর আমি দেখতে পেলাম যে এই যে চ্যাপ্টারগুলা থেকে, এই টপিকগুলা থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে। এখন আমরা যখন রিভিশন দিব,
এই রিভিশনের মধ্যে অবশ্যই অবশ্যই এই টপিকগুলোর উপর জোর একটু বেশি দিব, যাতে করে এই টপিকগুলো থেকে যদি কোনো কোয়েশ্চেন আমাদের ভর্তি পরীক্ষায় আসে, দেখা মাত্র যেন হচ্ছে আমরা কি গোল্লা ভরাট করতে পারি। ওকে, নেক্সট যে টপিক আমাদের চ্যাপ্টারটা আমরা আজকে রেখেছি সেটা হলো আমাদের থার্ড চ্যাপ্টার, সেটা কি কোষ রসায়ন। সো এই কোষ রসায়নের মধ্যে হিউজ পরিমাণ ইনফরমেশন রয়েছে। এখন হিউজ পরিমাণ ইনফরমেশন আমাদের মনে রাখা খুব কষ্টসাধ্য হয়, যদিও অনেক স্টুডেন্ট এটা মনে রাখতে পারে। সো আমার মতো যারা হচ্ছে গাদা স্টুডেন্ট তারা হচ্ছে গিয়ে আসলে মনে রাখা তাদের জন্য একটা বোঝা স্বরূপ হয়ে যায়। এবং এই টপিকগুলা থেকে যদি আমরা বেছে বেছে শুধুমাত্র এই টপিকের কিছু ইনফরমেশন মনে রাখি, তাহলে মোটামুটি বলা যায় যে একটা বিপদ আমরা অতিক্রম করতে পারবো। তাহলে আমরা কি কি পড়বো এখান থেকে? ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে আমাদের কার্বোহাইড্রেটের প্রকারভেদ এবং হচ্ছে উদাহরণ। তো তোমরা হচ্ছে কি দেখবা যে বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট রয়েছে, এদের উদাহরণগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। দেন আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কার্বোহাইড্রেট গলনাঙ্ক, সংযুক্তি এবং হচ্ছে ব্যবহার। যেমন হচ্ছে সেলুলোজের মধ্যে কি থাকে বা হচ্ছে গিয়ে এই যে সংযুক্তিগুলো আছে এগুলো আমরা দেখবো, এবং ব্যবহার, কার্বোহাইড্রেটের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, এটা একটু ভালো করে শেখার চেষ্টা করব। দেন হচ্ছে কি আমাদের অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। তোমরা জানো যে অ্যামিনো অ্যাসিডের বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য রয়েছে এবং হচ্ছে কি কিছু প্রকারভেদ রয়েছে, উদাহরণ সহ এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। দেন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন প্রোটিনের উদাহরণ। তোমরা জানো যে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি বিভিন্ন সরল প্রোটিনের উদাহরণগুলো, এটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে কি লিপিডের প্রকারভেদটাও দেখবো, উদাহরণটাও দেখবো। দেন হচ্ছে কি আমরা বিভিন্ন এনজাইমের ব্যবহারটা দেখবো। এটা আমরা যদি বলে থাকি যে আমাদের এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা তো ইম্পর্টেন্ট টপিকগুলো রেখেছি, এটার মধ্যেও যদি আমরা আরেকটু ইম্পর্টেন্ট বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন কার্বোহাইড্রেটের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রোটিনের উদাহরণের মধ্যে সরল প্রোটিনের উদাহরণটা আমরা খুব ভালোভাবে দেখব, বিভিন্ন এনজাইমের ব্যবহারটা এটা খুবই ইম্পর্টেন্ট। এই এই যে আমাদের টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর মধ্যেও আরো ইম্পর্টেন্ট আমি এখন যেটা বললাম, বিভিন্ন কার্বোহাইড্রেটের ব্যবহার, তারপর প্রোটিনের প্রকারভেদের মধ্যে, প্রোটিনের উদাহরণের মধ্যে বিভিন্ন সরল প্রোটিনের উদাহরণ এবং বৈশিষ্ট্য, তারপর হচ্ছে বিভিন্ন এনজাইমের ব্যবহার। এখন আমার কথা হচ্ছে এই যে আমরা 3টা অধ্যায়ের উপর এই যে আমরা টপিকগুলো বললাম, এটা ছাড়া কি আমরা অন্য কোনো টপিক পড়বো না? হ্যাঁ, অবশ্যই পড়বো, যদি আমাদের হাতে সময় থাকে। যদি সময় হাতে না থাকে তাহলে অবশ্যই আমরা এই টপিক ছাড়া আমরা বাইরে কোনো টপিক পড়বো না। এখন আমার কথা হচ্ছে আমি এটা তোমাকে বলতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই একটা মানে কৌশলী পরীক্ষা। এখানে তুমি যদি মনে করো যে না আমি হিউজ পরিমাণ পড়াশোনা করব, হিউজ পরিমাণ পড়াশোনা তথ্য কিন্তু তুমি মনে রাখতে পারবে না। এখন তুমি দিন-রাত 24 ঘন্টা তুমি পড়লা, এখন দেখা গেল কি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে তোমার মাথা ক্র্যাক করতে পারে। সো তোমার ইনফরমেশনগুলো এমন সুন্দরভাবে গোছালোভাবে শেখা উচিত যেন তুমি এই ইনফরমেশনগুলো তোমার ভর্তি পরীক্ষায় যখন তুমি বসবা তখন যেন মনে রাখতে পারো বা তোমার ব্রেন থেকে আসে। সো আমি তোমাদেরকে বলবো যে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে যদি আমি আনসার বলে দিতে পারি তখন হবে সেটা আমার প্রস্তুতি, ভালো প্রস্তুতি। এখন আমার দরকার নাই মেডিকেলে ফার্স্ট হওয়ার, দরকার নাই আমার 100তে 100 পাওয়া। আমি যদি কোনোভাবে 80 আপ তুলতে পারি তাহলে কিন্তু আমার যে কোনো একটা ভালো মেডিকেল কলেজে চান্স হয়ে যাচ্ছে। সো যখন তুমি রিল্যাক্সে পড়াশোনা করবা, রিল্যাক্সে তুমি এক্সাম দিবা, তখন তোমার পরীক্ষা ভালো হতে মানে এটা হচ্ছে গিয়ে ভালো হতে বাধ্য।